প্রিয় দর্শক, প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজ আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব ভাইরাসজনিত জ্বর ও তার প্রতিকার নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার KFM আয়াজ 1974 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1998 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ইন্টারনাল মেডিসিনে MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ স্বাগত ভাই, আপনি এনটিভিকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। এই যে আমরা ভাইরাসজনিত জ্বর নিয়ে আলোচনা করব। এক সময় ছিল ভাইরাসজনিত জ্বর মানে আমরা খুব সাধারণ অর্থে নিতাম যে ভাইরাস জ্বর ভালো হয়ে যাবে কয়েকদিন পর বা এমন কোনো সমস্যা নয়। কিন্তু আস্তে আস্তে ভাইরাসজনিত জ্বরের সঙ্গে জটিল জটিল জ্বরের কথা আমরা শুনছি যোগ হচ্ছে। যদিও সেটা ভাইরাস দ্বারাই হচ্ছে, কিন্তু তার কষ্ট, তার সিকুয়েলি, এমনকি মর্টালিটি বা মানে মরণঘাতী হিসেবেও দেখা দিচ্ছে। সেই জন্য এটা আমাদের জন্য চিন্তার কারণ। আপনি একটু বুঝিয়ে বলবেন কি যে ভাইরাস দ্বারা আমরা খুব সাধারণ থেকে এরকম জটিল কি কি জ্বরে আক্রান্ত হতে পারি? আচ্ছা, ধন্যবাদ আবার। আচ্ছা, ব্যাপারটা হলো গিয়ে ভাইরাস জ্বরের সম্বন্ধে আমাদের সাধারণ যে বক্তব্যটা সবসময় ছিল সেটা হচ্ছে গিয়ে ওষুধ খেলে 7 দিন, না খেলে 1 সপ্তাহ জ্বর সেরে যাবে। কিন্তু আমরা ভাইরাস জ্বর বলতে যে জ্বরগুলোকে বুঝাতাম, দিন বাড়ার সাথে সাথে, সময় যাওয়ার সাথে সাথে এবং ডায়াগনস্টিক ফ্যাসিলিটিসগুলো উন্নত হওয়ার কারণে, চিকিৎসা বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা বুঝতে পারতেছি যে ভাইরাসগুলো নিয়ে আমরা আগে চিন্তা করতাম, এখন তার থেকেও আরও গভীরে, আরও ডিটেইল ভাইরাসগুলো চলে আসছে। যেমন প্রথম ভাইরাস জ্বর নিয়ে আমরা চিন্তিত হওয়া শুরু করি 2000 সালের প্রথম দিকে, যখন নাকি ডেঙ্গুর প্রকোপ শুরু হলো। তখন আমরা চিন্তা করলাম যে আচ্ছা, এটা তো একটা ভাইরাস কিন্তু ভিন্ন। এখন সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে ডেঙ্গুর পাশাপাশি চলে আসলো যেটা ব্রাজিলকে আলোড়ন তুললো, জিকা ভাইরাস। এইটা নিয়ে আমরা চিন্তা করা শুরু করলাম। এর মাঝখানে চলে গেল একটু মার্সের পিরিয়ড, মার্স, সার্স, কিছু রেসপিরেটরি ভাইরাস যেটা শ্বাসতন্ত্রের প্রদাহ ঘটাতো। এখন যেটা নিয়ে আমরা সবচেয়ে বেশি তোলপাড় চলছে সেটা হচ্ছে চিকুনগুনিয়া ভাইরাস। সো ভাইরাসগুলো, এই ভাইরাসগুলো কিন্তু নতুন না, এই ভাইরাসগুলো পুরাতন, অনেক দিন থেকে ছিল। আমরা সময়ের সাথে সাথে গ্লোবালাইজেশনের কারণে, যেহেতু আমরা এখন মুভমেন্ট করছি, পৃথিবী জুড়ে আমরা চষে বেড়াচ্ছি, আমাদের কর্মীরা দেশের বাইরে কাজ করছে, তারা আসছে, মাইগ্রেশন হচ্ছে, এই জীবাণুগুলো আমাদের দেশে আসছে, পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমরা জানতে পারছি রোগগুলো সম্বন্ধে। রোগ নতুন না, রোগ পুরাতন, ডায়াগনোসিসটা এবং আমাদের দেশে পৌঁছানোটা নতুন। মানে আগে আমাদের দেশে এতটা ছিল না, কম সংখ্যায় হতো কিংবা হতো না এক সময়, সেজন্য আমরা জানতে পারিনি ওইভাবে। এখন ব্যাপক সংখ্যক হচ্ছে এবং অনেক মানুষ সাফার করছেন। অ্যাবসলিউটলি। এই যে জ্বর হলেই, যেটা বলছিলেন যে ভাইরাস জ্বর মানে খুব সাধারণ অর্থে নিতাম আমরা লাইটলি, যে সাধারণ কিছু সর্দি থাকবে, সঙ্গে একটু শরীর ব্যথা, জ্বর থাকবে, কয়েকদিন পর এমনি এমনি সেরে যাবে, রেস্ট নেওয়া, একটু পানি বেশি খাওয়া, এরকম ছিল। কিন্তু এই জটিল ভাইরাস জনিত জ্বর তৈরি হওয়ার ফলে এবং এতে ডেঙ্গু ফিভারে আমাদের এখানে মানুষ মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। ফলে আমরা এখন অনেক সতর্ক এবং চিন্তিত সেই সঙ্গে। আপনি বলবেন যে একজন মানুষের জ্বর হলে তার বোঝার উপায় কি? প্রাথমিকভাবে কি ফিলিংস থেকে বা কি লক্ষণ দেখে বুঝবেন যেটা খুবই সাধারণ ভাইরাসজনিত জ্বর, নাকি জটিল যে নামগুলি বললেন তার কোনোটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা যেভাবেই চিন্তা করি না কেন, জ্বরগুলোর প্রথম লক্ষণ কিন্তু একই রকম। জ্বর তো জ্বর, টেম্পারেচারটা বাড়বে। এবং ভাইরাস জ্বরগুলোতে সাধারণত প্রথমেই জ্বরটা অনেক বেশি আসে। প্রথম থেকেই দেখা যায় যে হঠাৎ করে জ্বরটা শুরু হয়, জ্বরটার মাত্রা থাকে অনেক বেশি এবং প্রায় 103-4 উঠে যাচ্ছে। আপনি জ্বর কমানোর যে ওষুধগুলো রয়েছে বাজারে, প্যারাসিটামল গ্রুপের, সেগুলো খাচ্ছেন, কিন্তু জ্বরটা বেজলাইন টাচ করতে চাচ্ছে না। এবং রুগী খুব আতঙ্কিত, কারণ দেখা যাচ্ছে যে রুগীর স্বাভাবিক অবস্থাও অবনতি হতে থাকে। মানে যেহেতু রুগীর জ্বরটা বেশি থাকে, তার ভাল লাগে না, এর সাথে ব্যথা থাকতে পারে, এগুলো কমন। নাক দিয়ে পানি ঝরতে পারে, কাশি ঝরতে পারে, কখনো কখনো আবার কম জ্বর নিয়েও আসতে পারে, যেগুলো রেসপিরেটরি ট্র্যাককে ইনভলভ করে। লক্ষণগুলো হলো গিয়ে 2 দিন পার হয়ে যাওয়ার পর জ্বরটা কমতেছে না, জ্বরটা একইভাবে পারসিস্ট করতেছে। জ্বরের সাথে কিছু অন্যান্য লক্ষণ দেখা দিচ্ছে, যেমন ধরেন ব্যথা, প্রচণ্ড ব্যথা, সেটা মাংসে বা জোড়ায় হতে পারে। জ্বরের সাথে গায়ের মধ্যে র্যাশ বা লন্তি দেখা দিচ্ছে।
তখন আমাকে চিন্তা করতে হবে ওকে আমি সম্ভবত অন্য কোনো ভাইরাস জ্বরে ভুগছি যেটা আর 8-10টা সাধারণ জ্বরের মতো না। রুগী অনেক বেশি ল্যাথার্জিক হয়ে যাচ্ছে, নেতায় পড়ছে, জ্বরের মাত্রা যত না বেশি তার থেকে রুগীর স্বাভাবিক অবস্থার অবনতি অনেক বেশি। সেটা যখন হবে রুগী অনেক বেশি বমি করছে, রুগী খাচ্ছে না, এই জিনিসগুলো আমরা যখন দেখব তখন আমরা চিন্তা করব এই ভাইরাস জ্বরটা হয়তো আর 8-10টা স্বাভাবিক যেটাতে আমরা টেনশন করি না ওই জাতীয় হচ্ছে হয়তো কিছুটা বেশি। বাট খেয়াল রাখতে হবে যে ভাইরাস জ্বর যেটাই হোক না কেন বেসিক ম্যানেজমেন্ট ইজ দি সেম। এক, রুগীকে কোনো অবস্থাতেই না জেনে না শুনে এই জ্বরনাশক প্যারাসিটামল গ্রুপের ঔষধগুলা ছাড়া অন্য কোনো করা ঔষধ যাতে দেওয়া না হয়। এক, রুগী যাতে যথেষ্ট পরিমাণ পানি, ওরস্যালাইন, রিহাইড্রেশন হয়, অর্থাৎ তার শরীরের পানিটা জানি ঠিক থাকে। দেখেন আমার রোগ, বেশিরভাগ রোগকে সারানোর ক্ষমতা আল্লাহ আমার শরীরকে দিয়েছে, উই হ্যাভ ইট, আমাদের ভিতরে আছে জিনিসটা। এইটাকে এক্সপার্টাইট করাটা আমার কাজ, সেটার জন্য আমার শরীরটাকে ঠিক রাখতে হবে, আমাকে পানি খেতে হবে, খাওয়া দাওয়াটা খেতে চাবো না, কষ্ট করতে হবে কিন্তু খেতে হবে। এইটা করতে থাকলে এবং লক্ষণটাকে খুব বেশি গুরুত্ব না দিয়ে, যেমন আমরা অনেক সময় অস্থির হয়ে যাই রুগীর এত মাথা ব্যথা স্যার কী হবে, রুগীর মাথা ব্যথা কমে যাবে কিন্তু মাথা ব্যথার চিকিৎসা মাথা কেটে ফেলে দেওয়া না। অর্থাৎ মাথা ব্যথা হচ্ছে আমি আমার রুগীকে একটা ডাইক্লোফেনাক সোডিয়াম দিয়ে দিলাম বা আমার রুগীকে একটা নেপ্রক্সেন দিয়ে দিলাম, অর্থাৎ একটু কড়া ব্যথানাশক ওষুধ দিয়ে, কিন্তু এইটা হবেও যে কথাটা আমি একটু আগে বললাম যে ব্যথার কারণে মাথা কেটে ফেলে দেওয়ার মতো। কারণ আমি জানি না এই রুগীটা ডেঙ্গি কিনা, আমি জানি না এই রুগীটার চিকনগুনিয়া কিনা, আমি জানি না এই রুগীটার আসলে হেপাটাইটিসের আর্লি ম্যানিফেস্টেশন কিনা। কারণ আপনিও ইউনো প্রিটি ওয়েল, আপনি জানেন যে জন্ডিসেরও প্রথম লক্ষণ দেখা দেয় হচ্ছে গিয়ে জ্বর, তারপরে গিয়ে এটা পুরোপুরি ভাইরাল হেপাটাইটিসটা ডেভেলপ করে। সো এটা কোনটা আমরা জানি না, এই ব্যথানাশক ঔষধটা তার জন্য কাল হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে জ্বর একটা লক্ষণ মাত্র, জ্বর কমায় ফেলা মানে রোগ সেরে যাওয়া না। রুগীদের এই বোধগম্যতাটা প্রায়ই হয় না, তারা ভাবে যে জ্বর নামায় দেওয়া মানে আমার রুগী ভালো হয়ে গেছে। এক্স্যাক্টলি, এইটার সমস্যা হলো যখন আমি রুগীকে জ্বর কমানোর জন্য এই ধরনের ঔষধগুলো দিতে প্ররোচনা করলাম, সাধারণত অনেক সময় হয় ফার্মাসিতে গিয়ে হোক, জুনিয়র ডাক্তারদের কাছে গিয়ে, আমাদের কাছে এসে হোক, রুগী অনেক সময় দেখা গেলো বলছে স্যার জ্বর কমতেছে না, কী করবো, অস্থির হয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই ধরনের একটা ওষুধ দিয়ে দ্রুত জ্বর নামানোর একটা এই করা হয়। বাট এমনকি এর সঙ্গে খুব সাধারণ এই জ্বরে অ্যান্টিবায়োটিক পর্যন্ত দিয়ে সেইটা তো মানে আসেই। আমি এই ইস্যুটা থেকেই আমি পরবর্তীতে আপনার এই প্রসঙ্গটাতে চলে যেতাম যে এই কোনো অবস্থাতেই যাতে এই কাজটা না করা হয়। কারণ এই ব্যথানাশক ঔষধগুলা আমরা জানি যেরকম সবাই এখন জানে যে ডেঙ্গি জ্বরে প্লেটলেট কাউন্ট কমে যায়, সবাই জানে ডেঙ্গি জ্বরে প্রেশার ফল করে যায়, স্যালাইন দেওয়া লাগে, এটা সবাই সাধারণ মানুষ, এনিবডি সেও জানে এই জিনিসটা। এই ঔষধগুলা কিন্তু এক্স্যাক্টলি ওই কাজটাই করে ডেঙ্গি জ্বর যে কাজটা করে, সে প্রেশার ফল করায় দেয়, সে প্লেটলেট কাউন্ট কমায় দেয়। সুতরাং ব্যথানাশক ঔষধগুলা যতটা সম্ভব এই জ্বরে অ্যাভয়েড করা এক। 2 নম্বর ঘটনা হচ্ছে আপনি যে কথাটা বললেন যে অ্যান্টিবায়োটিক কেনার এবং খাওয়ার প্রবণতা, নেওয়ার প্রবণতা। আমরা সবাই ভাবি যে অ্যান্টিবায়োটিক বোধহয় একটা মহা ঔষধ, এবং এটা যে একটা অনেকের কিন্তু একটা ধারণাও নেই যে অ্যান্টিবায়োটিক ইজ এ গ্রুপ অফ ড্রাগ। অ্যান্টিবায়োটিক তো একটা ঔষধ, ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, এক একটা ব্যাকটেরিয়ার এগেইনস্টে এক একটা অ্যান্টিবায়োটিক কাজ করে, এক এক ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করে। তো অনেকে বলেন আমি ডাক্তার ওষুধের দোকানে গেলাম, গিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিছি। স্যার কি অ্যান্টিবায়োটিক, কিসের জন্য খেলেন? আমি তো জানি না আপনার জ্বরটা কি, আপনি কোনটাকে চিন্তা করে কতদিনের কোর্স, এক্স্যাক্টলি ডোজে খাবে, এক্স্যাক্টলি। সো এই জিনিসটা আপনার যখন জানা না থাকবে, আপনি যদি এই কাজটা করেন, আপনি দুটো সমস্যা তৈরি করছেন। এক, আপনার শরীরকে আননেসেসারি একটা ওষুধ প্রদান করছেন। 2, যে ওষুধটা প্রদান করছেন সেই ওষুধটার কার্যকারিতাটাকে আপনি নষ্ট করছেন, রেজিস্ট্যান্স ডেভেলপ করাচ্ছেন। এবং 3, আপনি যেহেতু ডায়াগনোসিস জানেন না, আপনি ডিউরেশনও জানেন না। এক একটা রোগে অ্যান্টিবায়োটিকের ডিউরেশন এক এক রকম, কোনোটাতে 3 দিন, কোনোটা 7 দিন, কোনোটা 14 দিন, কোনোটা 21 দিন। সো আপনাকে প্রথমে জানতে হবে যে কোন রোগটা হয়েছে, তারপরে তার উপর ভিত্তি করে সে না ঔষধ। চিকুনগুনিয়ায় বিশেষ করে এর কমপ্লিকেশন পসিবল কি কি হয়? রোগ তো এমনি এমনি ভালো হয়ে যায়, রেসনির কি হয় এবং সেই ক্ষেত্রে তার বিশেষ করে ব্যথা দূর করার জন্য আপনার পরামর্শ? আচ্ছা, এটা হচ্ছে আসল কথা। চিকুনগুনিয়া জ্বর থাকাকালীন সময় ব্যথাটার জন্য ব্যথানাশক ঔষধের আসলে দরকার পড়ে না, দেওয়া যেতে পারে। তারপরও যদি আপনি নিশ্চিত হন যে এটা চিকুনগুনিয়া জ্বরই হয়েছে এবং তার কিডনির কোনো ইনভলভমেন্ট বা লিভারের ইনভলভমেন্ট নাই, এটা নিশ্চিত হয়ে দেওয়া যেতে পারে, বাট আফটার বিং রেস্ট অ্যাসিওরড যেটা না। এবং চিকুনগুনিয়া সেরে যাওয়ার পরে যে আর্থ্রাইটিসটা হয়, সেই আর্থ্রাইটিসটার ম্যানেজমেন্টে স্টেরয়েড, পেইন কিলার্স ক্যান বি ইউজড
প্রোভাইডেড আপনি জানেন যে রোগীর রেনাল ইনভলভমেন্ট নাই, লিভার কিডনি এবং লিভারের সমস্যা নেই জানার পরে চিকিৎসকই দিবেন, আপনি নিজে খেতে যাবেন না কোনো অবস্থাতেই না। 1 2 নম্বর, চিকুনগুনিয়া পরবর্তীতে আজকাল এটা খুব বড় একটা ইস্যু হচ্ছে মেন্টাল ডিপ্রেশন, পোস্ট ভাইরাল অ্যাসেনিয়া, অর্থাৎ জ্বরটা হয়ে যাওয়ার পরে শরীরের দুর্বলতা, ক্লান্তি, ভালো না লাগা, এটা পারসিস্ট করতে পারে 6 দিন, 6 সপ্তাহ, 6 মাস, 6 বছর, ডিপেন্ডস আপনি কেমন, আপনার মেন্টাল মেকআপ কেমন তার উপরে। অনেক সময় এটার পরবর্তীতে সেন্সরি নিউরোনাল প্রবলেমগুলোও দেখা দেয়, কারো কানে কম শুনে, কেউ চোখে একটু কম দেখে, ম্যাক্সিমাম ক্ষেত্রে রিভার্সেবল, ঠিক হয়ে যায়, ভয় পাওয়ার কারণ নাই, কিন্তু সময় লাগে এবং চিকিৎসকের সাথে কমপ্লাই করা, বোঝা এবং এইটা নিয়ে ভয় না পেয়ে জেনে কাজগুলোতে অগ্রসর হওয়া। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা অনেক প্রয়োজনীয় পরামর্শ শুনলাম। ধন্যবাদ স্বাগত আপনাকেও। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ভাইরাসজনিত জ্বরে আমাদের কি করণীয় সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ, আশা করি আপনাদের কাজে লেগেছে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvbd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, হঠাৎ করে বুকে যে কোনো রকম অস্বস্তি, হেভিলি চাপ হতে পারে, টিপিক্যালি পেইন হতে পারে, ক্র্যাকিং পেইন হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, সঙ্গে ভমিটিং ভেরি ইম্পর্টেন্ট একটা লক্ষণ, ভমিটিং হয় এবং সোয়েটিং হয়। তা আপনি মনে করতে পারেন গরমের দিনে এমনি সোয়েটিং হয়, কিন্তু হার্টের সোয়েটিং ভিন্ন, আপনি এসির মধ্যে থাকলেও সোয়েটিং হবে। তো যদি চিকন সোয়েটিং, ঘাম হয় এবং সেই সময়, তাহলে অন্তত পক্ষে তাকে দ্রুত একটা হসপিটালে, নিয়ারেস্ট হসপিটালে, যেখানে একজন কার্ডিওলজিস্ট নাহলে অভিজ্ঞ একজন চিকিৎসক তাকে প্রাইমারিলি ডিটেক্ট করতে পারে। একটা ইসিজির মাধ্যমে কিন্তু হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করা অধিকাংশ ক্ষেত্রেই যায়। একটা ইসিজির ক্ষেত্রে কখনো কখনো আমাদের রক্ত পরীক্ষা করে আমরা এক ধরনের এনজাইম টেস্ট করি, ট্রোপোনিন না, এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি। কিন্তু যদি হার্ট অ্যাটাকের প্রাইমারি ডক্টর, আপনি যার কাছে যাবেন, উনি যদি হার্ট অ্যাটাকের মনে করেন, তাহলে অবশ্যই যেখানে হার্ট অ্যাটাকের সুচিকিৎসা আছে, যে সকল কার্ডিয়াক সেন্টার বলে, মেডিকেল কলেজ, হসপিটাল, সেখানে দ্রুত নেওয়াটাই ভালো, বাড়িতে রাখা ভালো না। কারণ হলো হার্ট অ্যাটাক একমাত্র ডিজিজ যেখানে কিন্তু সাডেনলি মৃত্যুর হার এখনও 10-12%। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি।